ওয়েলকাম টু দ্য এটিসি ফ্যামিলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অষ্টম প্লাস নবম দশম শ্রেণীর বৃত্ত নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদি বৃত্ত সম্পর্কে ভালো ধারণা পেতে চাও তাহলে কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবে। সো আমরা প্রথমেই জানব বৃত্ত কি। বৃত্ত হলো একটি বিন্দুর সঞ্চার পথ যা একই সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু হতে সর্বদা সমান দূরত্ব বজায় রাখে। যেমন এখানে আমি একটা চিত্র দিয়েছি, এটা হলো একটা বক্ররেখা। এই বক্ররেখাটা অতিক্রম করেছে বা যে পথটা অতিক্রম করলো সেই পথটা অতিক্রম করার সময় এই একটা বিন্দু, এই বিন্দুকে নির্দিষ্ট করে সমান দূরত্ব বজায় রেখে এই বক্ররেখা চলমান রয়েছে এবং চলমান থাকার পর যে আবদ্ধ রেখা তৈরি হলো, যে আবদ্ধ পথ তৈরি হলো, সেটাই হচ্ছে বৃত্ত। বৃত্তের আরেকটা সংজ্ঞা আমি দিয়েছি, যেমন এখানে লেখা আছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে আবদ্ধ বক্ররেখা অঙ্কন করা যায়, তাকে বৃত্ত বলে। যেমন এখানে চিত্র দিয়েছি, কি একই চিত্র আবার দিয়েছি, যে কেন্দ্র হলো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, অর্থাৎ এই বিন্দুকে আমি নির্দিষ্ট করলাম, ফিক্সড করলাম, করার পর এখান থেকে সমান দূরত্ব বজায় রেখে একটা বক্ররেখা অঙ্কন করলাম, সেটা হচ্ছে আবদ্ধ বক্ররেখা। এই আবদ্ধ বক্ররেখা অঙ্কন করার পর বা যে অঙ্কন করা গেল, এই হলো এই বক্ররেখা দ্বারা যে সৃষ্টি, ক্ষেত্র সৃষ্টি হলো, যে পথ সৃষ্টি হলো, এটাই হচ্ছে বৃত্ত। এরপর চলে আসি বৃত্ত সম্পর্কে আমরা যা যা জানবো। প্রথমে জানবো কেন্দ্র, পরিধি, ব্যাস, জ্যা, বৃত্তচাপ, অধিচাপ, উপচাপ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, স্পর্শক, ছেদক, অন্তর্লিখিত ত্রিভুজ, অন্তর্লিখিত চতুর্ভুজ, পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, সমবৃত্ত। এরপর হচ্ছে সরল কোণ, সন্নিহিত কোণ, রৈখিক যুগল কোণ। সো প্রথমে আমরা জানবো কেন্দ্র। কেন্দ্র হচ্ছে, যে আমরা বৃত্তের সংজ্ঞাতেই পড়েছি, যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যে বক্ররেখাটা অঙ্কন করা যায় এবং বক্ররেখা অঙ্কন করার পর যে বৃত্তটা সৃষ্টি হলো সেটা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরেছে। এই নির্দিষ্ট বিন্দুটাই হচ্ছে কেন্দ্র। এরপর আসি পরিধি। পরিধি হচ্ছে এই যে নির্দিষ্ট বিন্দু অর্থাৎ কেন্দ্র, এই কেন্দ্র থেকে সমান দূরত্ব বজায় রেখে যে বৃত্তাকার বক্ররেখা যে সৃষ্টি হলো, এই বক্ররেখা দ্বারা যে পথ সৃষ্টি হলো, এই কালো পথটুকু হচ্ছে পরিধি। এরপর আসছে হলো ব্যাস। এখন কেন্দ্র দিয়ে আমি যদি একটা রেখা নেই, তাহলে রেখাটা কিভাবে সৃষ্টি হলো? প্রথমে পরিধিতে আমি একটা বিন্দু নেব, যেমন এখানে এ একটা বিন্দু নিলাম আর এখানে বি একটা বিন্দু নিলাম। এ এবং বি দুটা বিন্দু নেওয়ার পর এ এবং বি যোগ করলে যে রেখা তৈরি হয় বা যে রেখাংশ তৈরি হয় এ বি, এই রেখাংশ যদি কেন্দ্র দিয়ে গমন করে, এখানে যে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র ও, এই কেন্দ্র দিয়ে যদি গমন করে তাহলে এটা একটা ব্যাস হবে। যদি কেন্দ্র দিয়ে গমন না করে এই দিক দিয়ে হয়তো, তাহলে সেটা ব্যাস হইতো না, সেটা অন্য কিছু হইতো। এবং সেটা কি হইতো সেটা আমরা পরে স্লাইডে আলোচনা করেছি এবং সেটা পরে আসবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন্দ্র দিয়ে কোনো রেখা অঙ্কন করলে যে রেখা বা রেখাংশ পাওয়া যায় সেটা হচ্ছে ব্যাস। এরপর আসি হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধ এটাকে সন্ধি বিচ্ছেদ করলে দুইটা অংশ পাওয়া যায়, ব্যাস যোগ অর্ধ। তার মানে এখানে থেকে আমরা বুঝতে পারছি যে ব্যাস যোগ অর্ধ মানে হচ্ছে ব্যাসের অর্ধেক। একটু আগে আমরা বুঝলাম যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে একটু আগে আমরা বুঝলাম যে ব্যাস, ব্যাস হচ্ছে কেন্দ্র দিয়ে যে রেখাটা গমন করলো সেটা হচ্ছে ব্যাস, আর ব্যাসার্ধ হবে তার অর্ধেক। যেহেতু কেন্দ্র ও ব্যাসের মধ্য বা মাঝখানে অবস্থান করে, এজন্য কেন্দ্র ও থেকে আমি পরিধির একটা বিন্দু যদি আমি নেই, তাহলে সেটা হবে ব্যাসের অর্ধেক।
ব্যাসের পুরো অংশ থেকে আমি অর্ধেক অংশ এখানে নিলাম, সেটা হচ্ছে ব্যাসার্ধ, মানে ব্যাসের অর্ধেক। তাহলে কেন্দ্র ও থেকে এ পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধ। এরপর আসি আমরা হলো যেমন এখানে কেন্দ্র ও, বৃত্তের পরিধিতে এ একটা বিন্দু, এই পাশে বি একটা বিন্দু, এ এবং বি যোগ করার পর যে সরল রেখা তৈরি হলো এবি, এই এবি হচ্ছে জ্যা। কারণ যে এর শর্ত হলো বৃত্তের পরিধিতে দুইটা বিন্দু নেওয়ার পর দুইটা বিন্দু যোগ করলে যে রেখা তৈরি হয় বা যে রেখাংশ তৈরি হয় সেটা জ্যা হয়। তাহলে এই চিত্রে এবি হচ্ছে একটা জ্যা। অনুরূপ ভাবে সি একটা বিন্দু নিলাম, এখানে ডি একটা বিন্দু নিলাম, সি এবং ডি দুইটা বিন্দু যোগ করলে সিডি রেখা পাওয়া যায়, তাহলে সিডি হচ্ছে একটা জ্যা। আবারও ই একটা বিন্দু এবং এফ একটা বিন্দু নিলাম, ই এবং এফ যোগ করার পর এখানে রেখা তৈরি হলো ইএফ, সো ইএফ হচ্ছে একটা জ্যা। তাহলে বুঝতে পারলাম যে বৃত্তের পরিধিতে দুইটা বিন্দু নেওয়ার পর দুইটা বিন্দু যোগ করলে যে সরলরেখা বা যে রেখাংশ তৈরি হয় সেটা হয় জ্যা। তাহলে আমরা ব্যাসের ক্ষেত্রে বলতে পারি যে ব্যাসও এক প্রকার জ্যা। কেননা ব্যাসটা যখন তৈরি করেছি, ব্যাসের ক্ষেত্রেও পরিধি দুইটা বিন্দু নেওয়া হয়েছে এবং দুইটা বিন্দু যোগ করার পর ওই রেখাটা জাস্ট অতিরিক্ত একটা কথা ছিল যে কি এ এবং বি দুটো যোগ করার পর যে রেখাটা তৈরি হয়েছিল সেই রেখাটা কেন্দ্র দিয়ে গমন করেছিল, এই জন্য তার নাম হয়েছিল ব্যাস। যখনই ওই রেখাটা কেন্দ্র দিয়ে গমন করবে না বা কেন্দ্র দিয়ে যাবে না, তখন ওই রেখাগুলোর নাম হবে জ্যা। যেমন চিত্রে এখানে এবি একটা জ্যা। যদি এই এবি যেটা কেন্দ্র দিয়ে গমন করত তাহলে সেটা জ্যা হইতো না, জ্যা হইতো এক প্রকার জ্যা হইতো, কিন্তু সেটা নাম ব্যাস হইতো। ব্যাস প্লাস জ্যা দুইটা নামে হয়তো ওই রেখার। যেহেতু এই চিত্রে সি ডি এ বি এবং ই এফ তিনটা রেখায় কেন্দ্র দিয়ে গমন করেনি, তাহলে এদের নাম হচ্ছে শুধুমাত্র জ্যা। এদেরকে আমরা ব্যাস বলতে পারবো না, কারণ ব্যাস তখনই হবে যখন ওই রেখাটা কেন্দ্র দিয়ে গমন করবে। তাহলে এখানে এ বি সি ডি ই এফ হচ্ছে জ্যা। এরপর আসে হলো বৃত্তচাপ। বৃত্তচাপ হচ্ছে বৃত্তের যে পরিধি, এই পরিধি থেকে কিছু অংশ কেটে নেওয়া বা কিছু অংশকে নির্দিষ্ট করা বা কিছু অংশকে বোঝালে সেটা হয় বৃত্তচাপ। যেমন বৃত্তের পরিধিতে আমি এ একটা বিন্দু নিলাম, বি একটা বিন্দু নিলাম, এ এবং বি এইটুকু অংশ হচ্ছে বৃত্তচাপ। কেননা বৃত্তের পরিধি পুরো অংশ থেকে আমি জাস্ট এ থেকে বি পর্যন্ত অংশ আমি কেটে নিলাম বা এ থেকে বি পর্যন্ত অংশকে আমি আলাদাভাবে দেখাচ্ছি। সো এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব, যে চাপ, সেটা হচ্ছে বৃত্তচাপ। অনুরূপভাবে সি একটা বিন্দু যদি আমি এখানে নেই এবং ডি বিন্দু আমি এখানে নিলাম, সি হতে ডি পর্যন্ত যে চাপটা, যে অংশটা, সেটা হচ্ছে বৃত্তচাপ। তাহলে এখানে এ থেকে বি অর্থাৎ এ বি যে চাপ এবং সি হতে ডি সিডি চাপ, এই দুইটা হচ্ছে বৃত্তচাপ। এরপর আসি হলো কেন্দ্রস্থ কোণ। বৃত্তের কেন্দ্র হচ্ছে এখানে ও। বৃত্তের কেন্দ্রে যদি কোনো কোণ উৎপন্ন করে তাহলে সেটা হবে কেন্দ্রস্থ কোণ। কিন্তু সেটার শর্ত হচ্ছে কেন্দ্রস্থ কোণ সৃষ্টি করছে কারা বা কোন রেখাগুলো এবং রেখাগুলো কোথা থেকে আসছে। আমি চিত্রের পরিধিতে এ একটা বিন্দু এখানে নিলাম আর বি একটা বিন্দু এখানে নিলাম, এ হতে ও যোগ করলাম, তাহলে এখানে ও এ রেখাংশ তৈরি হলো এবং বি এবং ও এই দুটো যোগ করার পর রেখা তৈরি হলো ও বি। তাহলে ও এ এবং ও বি এই দুইটা রেখা তৈরি হওয়ার পর তাহলে এখানে বিন্দু কাজ করছে তিনটা, এ একটা বিন্দু, ও একটা বিন্দু, বি একটা বিন্দু। এখানে ও কিন্তু কোমর বিন্দু হয়ে গেছে, কেননা এ থেকে ও এটা রেখা যখন অঙ্কন করলাম এখানে ও রয়েছে, বি থেকে ও পর্যন্ত যখন আমি রেখা কল্পনা করলাম এখানে ও রয়েছে। সো দুইটা রেখার ক্ষেত্রেই ও রয়েছে।
তাহলে দুইটা রেখার ক্ষেত্রেই যখন ও বিন্দু থাকে তখন ওই বিন্দুটা কমন বিন্দু বা সাধারণ বিন্দু হয়। তাহলে এখানে কমন বিন্দু ও, এই ও তে একটা কোণ সৃষ্টি করেছে, এ ও এবং বি ও এই রেখা দুইটা এই বিন্দুতে এই যেখানে একটা কোণ সৃষ্টি করেছে, অর্থাৎ তাদের মধ্যবর্তী বা অন্তর্ভুক্ত কোণ যেটা, যে কোণটা সৃষ্টি করলো সেই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং এই কেন্দ্রস্থ কোণটা কেন্দ্র ও এর সাথে কোণ উৎপন্ন করেছে। অনুরূপভাবে আরেকটা চিত্র আমি এখানে দিয়েছি। এই ক্ষেত্রেও বৃত্তের পরিধিতে এ একটা বিন্দু নিয়েছি, নেওয়ার পর ও এ যোগ করেছি, আবার ডি একটা বিন্দু নিলাম, নেওয়ার পর ও এবং ডি যোগ করলাম। তাহলে এখানে ও ডি রেখা আর এখানে ও এ রেখা, ও এ এবং ও ডি রেখার অন্তর্ভুক্ত বা মধ্যবর্তী কোণ সৃষ্টি হলো এটা। তাহলে এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে বৃত্তের কেন্দ্র থাকবে এবং পরিধিতে দুইটা বিন্দু নেওয়ার পর পরিধি এবং কেন্দ্র, পরিধিতে অবস্থিত যে বিন্দু এবং কেন্দ্র যোগ করার পর একটা রেখা, এবং পরিধিতে অবস্থিত অন্য একটা বিন্দু এবং কেন্দ্র, এই দুটো যোগ করে যে রেখা তৈরি হয়। অর্থাৎ দুইটা পরিধিতে দুইটা বিন্দু নেওয়ার পর দুইটা বিন্দুর সাথে কেন্দ্রের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ দুইটা রেখা, এই দুইটা রেখার মধ্যবর্তী যে কোণ সেটাই হয় কেন্দ্রস্থ কোণ। এরপর চলে আসি আমরা বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ তৈরির ক্ষেত্রে আমাকে প্রথমে তিনটা বিন্দু নিতে হবে। কোথায় নিতে হবে? পরিধিতে তিনটা বিন্দু নিতে হবে। যেমন পরিধিতে এ একটা বিন্দু নিলাম, বি একটা বিন্দু আর সি একটা বিন্দু, তিনটা বিন্দু নিলাম। নেওয়ার পর এখানেও কমন বিন্দু সি, কেননা বি এবং সি যোগ করার পর বিসি রেখা, তাহলে বিসি রেখার জন্য সি এখানে রয়েছে। অনুরূপভাবে এ এবং সি যোগ করার পর এখানেও সি বিন্দু রয়েছে, অর্থাৎ দুইটা রেখার ক্ষেত্রে সি এখানে কমন বা সাধারণ হয়েছে। সো এই বিন্দুতে, অর্থাৎ কমন বিন্দুতে যে কোনো একটা কোণ উৎপন্ন করেছে এখানে, সেটা হচ্ছে বি থেকে সি এই রেখা এবং এ থেকে সি রেখা, এই দুইটা রেখার মধ্যবর্তী এই কোণটাই হচ্ছে বৃত্তস্থ কোণ। কারণ বৃত্তস্থ কোণ বৃত্তের পরিধিতে সৃষ্টি করে, আর কেন্দ্রস্থ কোণ বৃত্তের কেন্দ্রে সৃষ্টি করে। দুইটা একটু ভিন্ন কোথায়, যে কেন্দ্রস্থ কোণ কেন্দ্রে সৃষ্টি করবে আর বৃত্তস্থ কোণ বৃত্তের পরিধিতে সৃষ্টি করবে। কেন্দ্রস্থ কোণের ক্ষেত্রেও আমার তিনটা বিন্দু প্রয়োজন হয়, কেন্দ্র একটা আর পরিধিতে দুইটা বিন্দু। আর বৃত্তস্থ কোণের ক্ষেত্রে কেন্দ্র ছাড়া বৃত্তের পরিধিতে তিনটা বিন্দু নেওয়া হয়, এবং তিনটা বিন্দুর মধ্যে যে বিন্দুটা কমন বিন্দু সেই বিন্দুতেই যে অন্য দুইটা বাহু বা অন্য দুইটা বিন্দু থেকে যে সৃষ্ট কোণ, সেই কোণটা হয় বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণের আরেকটা চিত্র আমি এখানে অঙ্কন করেছি। এখানে পরিধিতে কে, এল এবং এম এই তিনটা বিন্দু নিয়েছি। এখানে এল কে যোগ করার পর রেখা হলো এল কে, এবং এম কে যোগ করার পর রেখা হলো এম কে। তাহলে দুইটা রেখার ক্ষেত্রে কমন বিন্দু হচ্ছে কে। তাহলে যেটা কমন বিন্দু হয় সেখানে আমি কোণ কল্পনা করব। তাহলে কমন বিন্দু কে, তাহলে কে তে কোণ সৃষ্টি হলো, কে থেকে এল, কে এল রেখা এবং কে থেকে এম, কে এম রেখা, এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা। অর্থাৎ এই যে মধ্যবর্তী যে কোণটা সৃষ্টি হলো সেটাই হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে উভয় চিত্রে আমরা ভালোভাবে বুঝতে পারলাম যে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ওকে, এরপর চলে আসি স্পর্শক। স্পর্শক হচ্ছে বৃত্তের পরিধিতে একটা বিন্দু নেওয়ার পর, বৃত্তের পরিধিতে এখানে কিউ বিন্দু নিলাম, এই কিউ বিন্দু নেওয়ার পর কিউ বিন্দুতে এমন একটা আমি রেখা অঙ্কন করব যাতে ওই রেখাটা ওই বিন্দুকে স্পর্শ করে চলে যায়, তাহলে সেই রেখাটাই হবে স্পর্শক। তাহলে এই বৃত্তে আমি যখন বিন্দু নিলাম কিউ দিয়ে একটা রেখা নিলাম পিটি, এই পিটি রেখা কি বিন্দুকে স্পর্শ করে চলে গেছে, তাই এটাকে পিটি রেখাকে আমি বলবো স্পর্শক। তাহলে স্পর্শের কাজ হচ্ছে বৃত্তের পরিধিতে যে বিন্দুটা নেওয়া হবে বা কোনো বিন্দুতে স্পর্শ করবে, স্পর্শ করে যে বের হয়ে যাবে সেটাই হবে স্পর্শক। এরপর আসি আমি ছেদক। এখানে বৃত্তের পরিধিতে দুইটা বিন্দু নিতে হবে,
যেমন বৃত্তের পরিধি কিউ একটা বিন্দু নিলাম, আর একটা বিন্দু নিলাম, এই দুইটা বিন্দু দিয়ে কোন রেখা অঙ্কন করলে এই রেখা দ্বারা এই বৃত্তকে দুইটা অংশে ভাগ হয়ে যায়। তাহলে যে রেখা দ্বারা বৃত্ত দুইটা অংশে ভাগ হয়ে যায় সেটা হয় একটা ছেদক। যখন আমি এই বৃত্তের উপর দিয়ে, বৃত্তের পরিধি উপর দিয়ে, অর্থাৎ বৃত্তের পরিধি যখন দুইটা বিন্দুকে ছেদ করে এমন একটা রেখা অঙ্কন করা যায় তাহলে ওই রেখাটা হয় ছেদক। চিত্রে পিটি একটা ছেদক কেন? কারণ হচ্ছে পিটি রেখা এই বৃত্তকে কিউ এবং আর বিন্দুতে ছেদ করেছে এবং এই বৃত্তকে দুই ভাগে ভাগ করেছে, এজন্য পিটি একটি ছেদক। এরপর রাশি হলো অন্তর্লিখিত ত্রিভুজ। অন্তর্লিখিত ত্রিভুজের শর্ত হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধিতে অবস্থান করবে। যেমন এই চিত্রে বৃত্ত হচ্ছে এটা এবং ত্রিভুজ হচ্ছে এ বি সি। এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি, এ বি এবং সি, তিনটা বিন্দুই বৃত্তের পরিধিতে অবস্থান করেছে। বৃত্তের পরিধি এখানে এ, এখানে বি আর এখানে সি, তিনটা শীর্ষবিন্দু বৃত্তের পরিধিতে অবস্থান করেছে। তাহলে এই শর্ত যদি মানে যে কোন ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুই বৃত্তের পরিধিতে অবস্থান করেছে তাহলে ওই ত্রিভুজকে আমি বলতে পারবো অন্তর্লিখিত ত্রিভুজ। কিন্তু এই চিত্রে, এই প্রথম চিত্রে দেখা যাচ্ছে এবিসি ত্রিভুজের, এখন এবিসি ত্রিভুজ আমি নিয়েছি, এখানে এবিসি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর মধ্যে এ এবং বি এই দুইটা শীর্ষবিন্দু বৃত্তের পরিধিতে অবস্থান করেছে। যেমন এখানে এ বিন্দু বৃত্তের পরিধিতে অবস্থান করেছে, বি এখানে অবস্থান করেছে পরিধিতে, কিন্তু সি বিন্দু বৃত্তের ভিতরে অবস্থান করেছে, যেটা অন্তর্লিখিত ত্রিভুজের শর্ত বিরোধী। অন্তর্লিখিত ত্রিভুজের শর্ত কি ছিল? তার শর্ত ছিল যে বৃত্তে যখন ত্রিভুজ অঙ্কন করা হবে তাহলে ওই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধিতে অবস্থান করবে। যেহেতু প্রথম চিত্রে বৃত্তের পরিধিতে মাত্র দুইটা বিন্দু অবস্থান করেছে, এবিসি ত্রিভুজে দুইটা বিন্দু অবস্থান করেছে, কিন্তু অনেকটা বিন্দু তার ভিতরে অবস্থান করেছে, এই জন্য এটা শর্ত বিরোধী। তাই আমি এই চিত্রে এই ত্রিভুজকে, এবিসি ত্রিভুজকে আমি অন্তর্লিখিত ত্রিভুজ বলতে পারবো না। অনুরূপভাবে আরেকটা ত্রিভুজ অঙ্কন করেছি আমি এখানে এবিসি ত্রিভুজ নামকরণ করেছি। এই এবিসি ত্রিভুজের এ এবং বি দুইটা বিন্দুই বৃত্তের পরিধিতে অবস্থান করেছে, কিন্তু সি বিন্দু বৃত্তের বাইরে অবস্থান করেছে। তাহলে এই চিত্রটাও অন্তর্লিখিত ত্রিভুজের শর্ত বিরোধী। কেননা অন্তর্লিখিত ত্রিভুজের শর্ত ছিল কি? তার শর্ত ছিল যে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধিতে অবস্থান করতে হবে, সেটা বাইরে অবস্থান করলে চলবে না, ভিতরে অবস্থান করলেও চলবে না, জাস্ট পরিধিতে অবস্থান করতে হবে। তাহলে এই চিত্রে আমি দেখতে পাচ্ছি যে এবিসি ত্রিভুজের এ এবং বি দুইটা বিন্দু এই বৃত্তের পরিধিতে অবস্থান করেছে, কিন্তু সি বিন্দু বৃত্তের বাইরে চলে গেছে। সো এই ত্রিভুজকে আমি অন্তর্লিখিত ত্রিভুজ বলতে পারবো না। তাহলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটা চিত্রের মধ্যে যেহেতু দ্বিতীয় চিত্রটি শর্ত অনুযায়ী প্রযোজ্য, তাই আমি দ্বিতীয় চিত্রকে অন্তর্লিখিত ত্রিভুজ বলতে পারবো। এরপর আসি হলো পরিবৃত্ত। পরিবৃত্ত হচ্ছে এটা এক প্রকার অন্তর্লিখিত ত্রিভুজের মতো। ওই ক্ষেত্রে ত্রিভুজটাকে আগে ফিক্সড করা হয়েছে বা তাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে বৃত্তকে আগে প্রায়োরিটি দিতে হবে। যে এখানে যে বৃত্তটা অঙ্কন করলাম সেই বৃত্তটা এই এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যদি গমন করে তাহলে সেটাকে পরিবৃত্ত বলা হবে। অর্থাৎ এবিসি ত্রিভুজ আমি আগে নিব, এরপর আমি একটা বৃত্ত অঙ্কন করব যাতে বৃত্তটি এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে গমন করে। যেমন এই চিত্রে এবিসি ত্রিভুজের এই বিন্দু দিয়ে বৃত্তটা গমন করেছে, এরপর বি বিন্দু দিয়ে গমন করেছে, এরপর সি বিন্দু দিয়ে গমন করেছে। তাহলে এটাকে আমি পরিবৃত্ত বলবো। কেন? কারণ হচ্ছে এই বৃত্তটি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে গমন করেছে। যদি সেটা এমন হইতো
যে এই বৃত্তটা এই বিন্দুতে গমন করেছে, কিন্তু এখানে বি বিন্দুতে গমন না করে তার বাইরে দিয়ে চলে গেছে অথবা ভিতর দিয়ে চলে গেছে, বি বিন্দু দিয়ে যায়নি। সি এর ক্ষেত্রেও যদি এমন হতো যে সি বিন্দুতে না গিয়ে বাইরে দিয়ে চলে গেছে অথবা ভিতর দিয়ে চলে গেছে, তাহলেও আমি ওই বৃত্তকে পরিবৃত্ত বলতে পারতাম না। কেননা পরিবৃত্ত হওয়ার শর্ত হলো যে ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দিয়েই বৃত্তকে গমন করতে হবে। যদি 3টা শীর্ষবিন্দুর মধ্যে একটা বিন্দু দিয়ে গমন করে বাকি 2টা দিয়ে না যায়, তাহলে সেটাকে পরিবৃত্ত বলা যাবে না। আবার যদি এমন হয় যে 2টা বিন্দু দিয়ে গমন করেছে, এ এবং সি বিন্দু দিয়ে গমন করেছে, বি বিন্দুতে যায়নি, তাহলে সেই ক্ষেত্রেও আমি পরিবৃত্ত বলতে পারবো না। তারপর তাকেই বলা যাবে যখন ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়েই বৃত্তটা গমন করবে, ওইটাকে আমি পরিবৃত্ত বলতে পারবো। এরপর রাশি হলো অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত হচ্ছে কি, যেটা আমি ত্রিভুজের ভিতরে বৃত্ত অঙ্কন করব। তাহলে ত্রিভুজের ভিতরে বৃত্ত অঙ্কন করার পর যদি দেখা যায় যে বৃত্তটি ত্রিভুজের 3টি বাহুকে, যেমন এই চিত্রে এ বি একটা বাহু, বি সি এবং সি এ 3টি বাহুকে স্পর্শ করে, তাহলে ওই বৃত্তকে আমি অন্তর্বৃত্ত বলতে পারবো। যদি এমন হয় যে বৃত্তটি ত্রিভুজের 2টি বাহু, অর্থাৎ চিত্র অনুযায়ী যদি আমি বলি এ হতে যে বি, এ বি বাহু এবং বি সি বাহু, এই 2টি বাহুকে স্পর্শ করেছে কিন্তু এ সি কে স্পর্শ করেনি, তাহলে সেটাকে আমি অন্তর্বৃত্ত বলতে পারবো না। কারণ সেটা শর্ত বিরোধী। অন্তর্বৃত্ত ত্রিভুজের শর্ত হচ্ছে যে বৃত্তটা যে ত্রিভুজের ভিতরে আমি বৃত্তটা অঙ্কন করব, সেই বৃত্তটা অবশ্যই ত্রিভুজের 3টি বাহুকে স্পর্শ করে চলে যাবে। তাহলে সেই শর্ত যদি হয়, তাহলে এই চিত্রে দেখা যাচ্ছে এবিসি ত্রিভুজের এবি কি স্পর্শ করেছে এখানে এই বিন্দুতে, এবং বিসি কি স্পর্শ করেছে এই বিন্দুতে, অনুরূপভাবে এসি কি স্পর্শ করেছে এই বিন্দুতে, অর্থাৎ 3টা বাহুকেই স্পর্শ করেছে এই বৃত্তটি। তাহলে সেই শর্ত অনুযায়ী সেই শর্ত মেনেছে এবং শর্ত এখানে প্রয়োগ হয়েছে, তাহলে আমি বলতে পারবো যে এই বৃত্তটি হচ্ছে অন্তর্বৃত্ত। কেন? সেটা শর্ত অনুযায়ী প্রযোজ্য। এরপর রাশি হলো সমবৃত্ত। সমবৃত্ত হচ্ছে বৃত্তের পরিধিতে যে বিন্দুগুলা নেওয়া হয়, সেই বিন্দুগুলার কারণে তাকে সমবৃত্ত বলা হয়। যেমন এই চিত্রে এ একটা বিন্দু নিয়েছি, সেটা পরিধিতে, বি একটা বিন্দু নিয়েছি, সেটাও পরিধিতে, সিটাও পরিধিতে। অর্থাৎ আমি যতগুলা বিন্দু নিব সেই সবগুলা বিন্দু অবশ্যই বৃত্তের পরিধিতে অবস্থান করতে হবে। যদি এমন হয় আমি এখানে 3টা বিন্দু নিলাম, 2টা বিন্দু বৃত্তের পরিধিতে, অন্য একটা বিন্দু বৃত্তের বাইরে অথবা ভিতরে, তাহলে সেই বৃত্তকে আমি সমবৃত্ত বলতে পারবো না। কারণ সবগুলা বিন্দু তার ভিতরে, তার বৃত্তের পরিধিতে অবস্থান করেনি। এজন্য আমি বলবো যে সেটা সমবৃত্ত নয়। কারণ বাইরে এবং ভিতরে গেলে সেটা সমবৃত্ত হবে না, অবশ্যই সবগুলা বিন্দু বৃত্তের পরিধিতে অবস্থান করতে হবে। যেমন পরের একটা চিত্র আমি এখানে দিয়েছি, এ বি সি ডি এবং ই, এখানে 5টা বিন্দু এখানে নিয়েছি। দেখা যাচ্ছে যে বি বিন্দুটা বৃত্তের পরিধিতে অবস্থিত, সি বিন্দুটা বৃত্তের পরিধিতে অবস্থিত এবং ডি ও বৃত্তের পরিধিতে অবস্থিত। কিন্তু এ বিন্দু আর ই বিন্দু বৃত্তের ভিতরে অবস্থিত এবং এ বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। সো এই 5টা বিন্দুর মধ্যে যেহেতু সবগুলা বিন্দু এই বৃত্তের পরিধিতে অবস্থান করেনি, তাহলে এই বৃত্তকে আমি সমবৃত্ত বলতে পারবো না। কারণ সমবৃত্তের শর্ত হচ্ছে যে সবগুলা বিন্দুই বৃত্তের পরিধিতে অবস্থান করতে হবে। যেহেতু এই চিত্রে সবগুলা বিন্দু বৃত্তের পরিধিতে অবস্থান করেনি, শুধুমাত্র বি সি এবং ডি অবস্থান করেছে, এ এবং ই পরিধিতে অবস্থান করেনি, তাই আমি এই বৃত্তকে আমি সমবৃত্ত বলতে পারবো না। তাহলে 2টার মধ্যে কোনটাকে আমি বলতে পারবো? যে এই প্রথম চিত্রকে আমি সমবৃত্ত বলতে পারবো। কারণ প্রথম চিত্রে যে 3টা বিন্দু নিয়েছি, 3টা বিন্দু বৃত্তের পরিধিতে অবস্থান করেছে। এখানে এ বিন্দু বৃত্তের পরিধিতে অবস্থান করেছে, বি বিন্দু পরিধিতে অবস্থান করেছে এবং সি বিন্দুও বৃত্তের পরিধিতে অবস্থান করেছে। তাহলে 2টা বিন্দুর মধ্যে আমি প্রথম চিত্রকে সমবৃত্ত বলতে পারবো। তাহলে প্রথম চিত্রটা হচ্ছে সমবৃত্ত। এরপর রাশি হলো
সরল কোণ। সরল কোণ জাস্ট আমি একটা সরল রেখা নিব, সরল রেখা নেওয়ার পর এই সরল রেখার মাঝে একটা বিন্দু নেব। আমি এই বিন্দুকে ফিক্সড করে আমি যে একটা কোণ অঙ্কন করলাম এই যে কালো রেখা দ্বারা, এই কোণটাই হচ্ছে সরল কোণ। তাহলে আমরা কি বুঝলাম, যে একটি সরল রেখা নেওয়ার পর এই সরল রেখাতে যে কোণটা অঙ্কন করা হয় সেটা হয় সরল কোণ। এরপর আসি হলো সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ হচ্ছে, প্রথমে আমরা একটা রেখা নেব, সরল রেখা নিলাম, নেওয়ার পর তার উপর একটা লম্ব নেব, জাস্ট সোজা লম্ব নেব। তাহলে এই সরল রেখা বা এই সাহিত্য রেখা আর এর উপরে এই লম্ব রেখা, তাহলে কোন রেখার উপর অন্য একটা রেখা যদি লম্ব হয় তাহলে দুইটা রেখার মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। তাহলে এখানে এই রেখা দ্বারা এটা লম্ব এবং এটা হচ্ছে ভূমির সমান্তরাল রেখা। এই রেখা এবং এই রেখা, এই দুটো রেখার মধ্যবর্তী কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি কোণকে আমি অন্য একটি রেখা দ্বারা আমি দুইটা কোণে বিভক্ত করেছি। যেমন এখানে একটা কোণ সৃষ্টি হয়েছে, এইটুকু একটা অংশ সৃষ্টি হয়েছে, কোণ সৃষ্টি হয়েছে। আবার এই রেখা এবং এই রেখা, এই দুইটার মধ্যবর্তী আরেকটা কোণ সৃষ্টি হয়েছে। এই দুইটা কোণকে একটি অপরটি সন্নিহিত কোণ বলা হয়। তাহলে আমরা কি বুঝলাম, যে সন্নিহিত কোণ হচ্ছে কোন একটা কোণ, একটা বড় একটা কোণ নিয়েছি এবং সেই কোণকে আমি যদি দুই ভাগে ভাগ করি তাহলে একটা কোণ আর একটা কোণের সন্নিহিত কোণ। এরপর আসি হলো রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ কি, সেটা হচ্ছে একটা সরল রেখা নেব, নেওয়ার পর সেটার উপর আমি একটা লম্ব রেখা নেব। লম্ব রেখা নিলে তাহলে এই সরল রেখার পরিমাণ আমরা আগে দেখেছি, এটা কোণ সৃষ্টি হয় এবং এই কোণটা সৃষ্টি হয়, এই কোণের পরিমাপ কত, এই কোণের পরিমাপ হচ্ছে 180 ডিগ্রি। কারণ আমরা জানি এক সরল কোণ সমান 180 ডিগ্রি, বা 180 ডিগ্রিকে আমি এভাবে বলতে পারি যে দুই সমকোণ। এক সমকোণ 90 ডিগ্রি আর দুই সমকোণ হচ্ছে 90 + 90, এই হলো 180। তাহলে এক সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে এটা যদি একটা সরল রেখা হয় তাহলে এখানে এই সরল রেখার এই বিন্দুতে আমি যদি কল্পনা করি তাহলে এই কোণটা যে একটা কোণ সৃষ্টি হবে, এই কোণটা হবে এক সরল কোণ। এবং এক সরল কোণ হওয়ার পর এই বিন্দুতে যে আমি রেখা নিলাম সেই রেখাটা এই সরল রেখার উপর লম্ব। তার লম্ব হয় কি হলো এখানে, যে এই পুরা কোণটাকে সমান দুই ভাগে ভাগ করলো। তার সমান দুই ভাগে যদি ভাগ হয়ে যায়, যেহেতু এই কোণের পরিমাণ 180 ডিগ্রি, তার সমান দুই ভাগে ভাগ হলে এক পাশে 90 ডিগ্রি সৃষ্টি হয় আর অন্য পাশে 90 ডিগ্রি সৃষ্টি হয়। তাহলে যদি এমন চিত্র দেখা যায় যে একটি রেখাকে অন্য একটি রেখা দ্বারা লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব রেখাটা এই রেখাকে সমান দুই ভাগে ভাগ করে, অর্থাৎ 90 ডিগ্রি + 90 ডিগ্রি সৃষ্টি করে, ডান পাশে 90 ডিগ্রি বাম পাশে 90 ডিগ্রি, এরকম দুইটা কোণ সৃষ্টি করে। তাহলে এই ধরনের কোণের ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটা রৈখিক যুগল কোণ। তো আমাদের আলোচনা এ পর্যন্তই কমপ্লিট। এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবে, আর কোনো প্রকার ডাউট থাকলে কমেন্ট করে জানাবে। অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। স্টে হোম, স্টে সেফ।